আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 অধ্যায় 1। তো এর আগে আমরা কিন্তু 7 অধ্যায় থেকে 10 অধ্যায় আবার 13 অধ্যায় এই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করছি এবং 3 অধ্যায় 4 অধ্যায় এই অধ্যায়গুলো কিন্তু আমরা কমপ্লিট করছি। তো তোমাদের বাকি আছে যে অধ্যায়গুলো 1 থেকে 2 আর এদিকে আছে 5, 6 আর কি আছে 11, 12 আর আছে 14 থেকে 15। তো এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা অধ্যায়, এখানে হচ্ছে দুইটা অধ্যায়, তাহলে 4। অনেকগুলো অধ্যায় তো বাকি আছে রে, 8টা অধ্যায় বাকি আছে। 15টা অধ্যায়ের মধ্যে 8টা অধ্যায় বাকি আছে। হ্যাঁ, 1, 2 তো হয় নাই, 5, 6ও হয় নাই, এখানে দুইটাই। হ্যাঁ, আমাদের অফলাইন বেসে কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে আর কি, 2-3টা অধ্যায় বাকি আছে অফলাইনে যারা পড়ে আর কি। আর যারা লাইভে আছো, যারা অনলাইন পেড কোর্সে আছো, তো তোমাদের এই অধ্যায়গুলো বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো কিন্তু ক্লিয়ার। এই অধ্যায়গুলো জাস্ট বাকি আছে, বুঝছো? তো প্রথমে আমরা 1-2 অধ্যায়টা ক্লিয়ার করব, দেন 5, 6, তারপর হচ্ছে 11, 12, তারপর হচ্ছে 14, 15। তো এই অধ্যায়গুলো শেষ করার পর পুরা বইটা আমরা রিভিশন করব মেগা ক্লাসের মাধ্যমে। তো এটা হচ্ছে ম্যাথের বিষয়টা। আর ফিজিক্স, কেমিস্ট্রি এই অধ্যায়গুলো কিন্তু মেগা ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস এখনও দেওয়া হয় নাই। তো এই ক্লাসগুলো আমি চেষ্টা করতেছি আর কি। তো মিড টার্ম পরীক্ষা আছে দিনাজপুর পলিটেকনিকে, আন্দোলনের কারণে মিড টার্ম পরীক্ষা পিছায় দিয়েছিল আর কি। তো মিড টার্ম পরীক্ষাটা শেষ হলেই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো লাইভে দিয়ে দেব। আর বেসিক ইলেকট্রিসিটি, এই বেসিক ইলেকট্রিসিটির ক্লাস কিন্তু মোটামুটি হয়ে গেছে, কয়েকটা অধ্যায় জাস্ট বাকি আছে। তো অধ্যায়গুলো দেখে আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি ক্লাসটা নেব, বুঝছো? তো এটাই। তো আজকে আমরা যেহেতু আলোচনা করতেছি ম্যাথমেটিক্স 1 নিয়ে, তো ম্যাথমেটিক্স 1-এর প্রথম অধ্যায়টা তোমরা বাইর করো, খাতা কলম বাইর করো। তো প্রথম অধ্যায়ে দেখবা যে তোমাদের আছে নির্ণায়ক। সবাই কি কমেন্ট করতেছো? এখানে যেহেতু আমি প্রাইভেট গ্রুপে নিচ্ছি, আমি আর এখানে তোমাদের বলবো না যে তোমরা একটু শেয়ার করে দাও, বলেও লাভ নাই, তোমরা শেয়ার করতেও পারবা না যেহেতু প্রাইভেট গ্রুপ। আমি আমার যে মেসেঞ্জার প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দিছি। যারা আমাদের এই প্রাইভেট গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন আছো, শুধু তারাই ক্লাসটা দেখতে পারবা। আর যারা রিকোয়েস্ট দিছো এখানে তো নাই, তো পরবর্তীতে এই ক্লাসটা কিন্তু ইউটিউবে দিব। তো ওখান থেকে যারা দেখবা আর কি, যারা আমাকে রিকোয়েস্ট দিছো, অনেকেই কিন্তু 30 থেকে 40 জন রিকোয়েস্ট দিছো, কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, কারণ অনেককেই আমি চিনিই না। তো তোমরা যারা রিকোয়েস্ট দিছো অবশ্যই আমাকে মেসেজ করবা, আমার পার্সোনাল আইডিতে মেসেজ করবা যে ভাইয়া আমরা প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দিছি, আমাদের একটু অ্যাকসেপ্ট করে নেন। এ কথা বললে আমি, যদি তোমরা আমার কাছে পড়ো, যদি মনে হয়, তাহলে আমি তোমাদের অ্যাকসেপ্ট করে নিব, বুঝছো? আর এর বাইরেও যদি কেউ আর কি বলো যে ভাইয়া আমার একটু প্রবলেম আছে, আমি কোর্স টোর্স কিনতে পারতেছি না, বা আদার্স কিছু প্রবলেম তো থাকতেই পারে, এরকম কোনো প্রবলেম থাকলে তাও আমাকে বললে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি আর কি। তো এটাই। তো দেখো, প্রথম অধ্যায় তোমাদের আছে নির্ণায়ক। অনেকেই কিন্তু এই অধ্যায়গুলো করছো, তারপরেও যেহেতু লাইভে করা হয় নাই, এজন্য আমি করাচ্ছি। তো নির্ণায়ক, তো তোমাদের এই অধ্যায় থেকে আসলে কি কি আসে? অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন। তো অতি সংক্ষিপ্ততে তোমাদের আসে নির্ণায়ক কাকে বলে, সংখ্যাটা আসবে 1 নম্বরে। সংখ্যা, নির্ণায়ক কাকে বলে? নির্ণায়ক কাকে, এটা কিন্তু 1 নম্বরে তোমাদের এটা থাকতে পারে আর কি পরীক্ষায়, নির্ণায়ক কাকে বলে, এই সংখ্যাটা তোমাদের। 2 নম্বরে তোমাদের নির্ণায়ক থেকে আসতে পারে সে মান নির্ণয়, নির্ণায়কের মান। কি লিখতেছি, নির্ণায়কের হচ্ছে মান নির্ণয়। 3 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে অনুরাশি সহগুণক। আশা করি এগুলোর নাম শুনছো, এগুলো ম্যাথ করছো কিছু কিছু। যারা পারো না, আমার ক্লাসটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। অনুরাশি বাইর করো, এবং থাকবে যে হচ্ছে সহগুণক, অনুরাশি সহগুণক। এটা এইদিকে জায়গা হবে, ও হচ্ছে এখান থেকে বুঝে নাও, সহগুণক, সহগুণক, শুধু সহটা লিখলাম। আচ্ছা, আর কি থাকতে পারে?
আর থাকবে হচ্ছে তোমাদের প্রমাণ। নির্ণায়কের কয়েকটা প্রমাণ আছে, প্রমাণ, জাস্ট প্রমাণটা লিখে দিই, হ্যাঁ, কয়েকটা প্রমাণ আছে, বুঝছো, কয়েকটা প্রমাণ আছে, আমরা যখন করব তখন তোমরা বুঝতে পারবা আর কি। আর 5 নম্বরে তোমাদের হচ্ছে ক্রেমার্সের রুলস, ক্রেমার্স এর রুলস, ক্রেমার্সের রুলস, এই যে এগুলো করলে মোটামুটি তোমাদের ক্লিয়ার। মোটামুটি বলতে গেলে এগুলোর বাইরে আর তোমাদের কোনো আসবে না আর কি এক অধ্যায় থেকে। তো দেখো এখন কথা হচ্ছে যে নির্ণায়ক কাকে বলে। তো নির্ণায়কটা কাকে বলে এটা বুঝতে গেলে তোমাদের অবশ্যই ম্যাট্রিক্স সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। বলো যে ভাইয়া ম্যাট্রিক্স তো আছে 2 অধ্যায়ে, আপনি আগে ফির ম্যাট্রিক্স কেন পড়াবেন? তো দেখো ম্যাট্রিক্সটা কিন্তু আগে আবিষ্কৃত হয়েছে, যারা ম্যাথমেটিশিয়ানরা ছিল তারা যারা আবিষ্কার করছে আর কি এই নির্ণয় ম্যাট্রিক্স, তো তারা আগে ম্যাট্রিক্সটা নিয়ে ভাবছে, ম্যাট্রিক্সটা আগে তৈরি করছে বা আবিষ্কার করছে, তারপর কিন্তু নির্ণায়কটা, ম্যাট্রিক্সটা করতে গেলে আমাদের নির্ণায়কের প্রয়োজন হয়, এই জন্য পরে নির্ণায়কটা তৈরি হয়েছে, বুঝছো? তো এখান থেকে একটা কথা মাথায় রাখবা, কজন আছো? যাই হোক, যারাই আছো সমস্যা নেই, দেখো ক্লাসটা, আর এটা তো রেকর্ডে থাকবে, আর পরবর্তীতে রেকর্ডে দেখতে পারবা। আর একটা জিনিস কি, যে লাইভ ক্লাস করতে ভাল লাগে না, রেকর্ডে দেখলে ওই যে স্কিপ করে করে দেখতে সুবিধা হয়, কাটে, বুঝো নাই? তো আমিও আমার বেলায় আর কি ফার্স্ট সেমিস্টারে যখন ছিলাম আমিও এরকম করতেছিলাম। লাইভ ক্লাস যদি কোনো জায়গায় ফ্রি পাইতাম করতাম না, রেকর্ডে থাকলে বা ইউটিউবে থাকলে স্কিপ করে করে দেখি, বুঝছো? বা স্পিড বাড়ায় দিই, 100 থেকে 150 করে দিই, বা 175 করে দিয়ে বাড়াবে দিয়ে দেখি। তো এরকম, যাই হোক, যারা আসো তারা একটু দেখো, আর যদি না বুঝতে পারো রেসপন্স করিও, কমেন্টে রেসপন্স করো, তাহলে আমি লাইন বাই লাইন বুঝাই দেবো, বুঝছো? তো যাই হোক, আমি যেটা বলতে চাইলাম যে একটা জিনিস মাথায় রাখবা, যে নির্ণায়কের মান নির্ণয় করা যায়, এই যে মান নির্ণয় দিয়েছি, কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু মান নির্ণয় করা যায় না, বুঝছো? তো যেহেতু ম্যাট্রিক্সটা আগে আবিষ্কার হয়েছে, তাহলে ম্যাট্রিক্সটা কি এই বিষয়ে একটু ধারণা নেই। দেখো, তো এটাকে বোঝার জন্য আমি তোমাদের 2টা বা 3টা সমীকরণ দিই আগে। যেমন সমীকরণগুলো কীরকম হতে পারে, তোমরা তো জানো যে একটা ধ্রুবক পদ থাকে, একটা চলক থাকে, আর কি থাকে, প্লাস মাইনাস আকারে সমান চিহ্ন দিয়ে, সমান চিহ্নর পরে হয় কিছু একটা সংখ্যা থাকে, 0 থাকতে পারে, 10 থাকতে পারে। তো সমীকরণগুলো কীরকম থাকতে পারে, যে x প্লাস 2y প্লাস 2z ইজিক্যাল টু হচ্ছে মনে করো 2। এই সমীকরণটা যে দেখতেছো, এই যে এগুলো প্রত্যেকটারে মান যোগ করি, যদি আমরা যোগ করি তাহলে আমরা ট্রু পাবো, এগুলো সমীকরণ আমরা জানি। তো এখানে যেহেতু চলক আছে কিন্তু 3টা, চলক আছে কিন্তু 3টা, 1টা 2টা x y z। এই যে চলক সম্পর্কিত ধারণা অবশ্যই আছে মোটামুটি, যে ইংলিশ বর্ণের যে শেষের যে ওয়ার্ডগুলো আছে x y z, এগুলোকে চলক আকারে এগুলো দিয়ে প্রকাশ করা হয়। আর ধ্রুবক হচ্ছে ইংলিশের যে প্রথম ওয়ার্ডগুলো আছে a b c d, এগুলো দিয়ে ধ্রুবক দিয়ে প্রকাশ হয়। ধ্রুবক হচ্ছে একদম কনস্ট্যান্ট ভ্যালু, যেটা স্থির মান, ফিক্সড, এটা হচ্ছে ধ্রুবক। আর চলক হচ্ছে যেটার মান চেঞ্জ হতে পারে। যেমন আজকে দিনের আবহাওয়া কত ছিল, টেম্পারেচার, বলো যে ভাইয়া সাপোজ 28 ডিগ্রি, এখন কত, একটু কম বা একটু বেশি। তো এই যে টেম্পারেচার, এটার মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে একটু পরপর। তো এটাই হচ্ছে চলক মান, যেটার মান চেঞ্জ হয় এটা হচ্ছে চলক। আর ধ্রুবক যেটা মানে কনস্ট্যান্ট, একদম স্থির। যেমন আমি যদি তোমাদের বলি পাই এর মান কত ভাইয়া, 3.1416 সামথিং কিছু, এটা একদম স্থির, এটা সব জায়গায় যেখানেই দাও, বা 1, এই যে 1 যেখানেই দাও, 1 এর মান 1, এটার কোনো চেঞ্জ নেই, একদম স্থির। এগুলো হচ্ছে ধ্রুবক মান, বুঝছো? তো এখানে চলক আছে কিন্তু 3টা, ইকুয়েশন থাকতে হবে 3টা। ইকুয়েশন বলতে আমি কি বুঝাচ্ছি, সমীকরণ থাকতে হবে 3টা। যেমন এখানে একটা সমীকরণ দিলাম, আর 2টা সমীকরণ থাকবে। যেমন এখানে থাকতে পারে 5x মাইনাস y প্লাস z ইজিক্যাল টু, ধরো যে কোনো একটা মান 5। তো আর একটা লাগবে, দিলাম ধরো 2x প্লাস 2y মাইনাস z ইজিক্যাল টু ধরো 6। 3টা সমীকরণ। একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে সমীকরণগুলো এখানে দেখতেছো, যদি এখানে চলক থাকে 3টা, সমীকরণ হবে 3টা, বুঝছো? যদি চলক থাকতো 2টা, x আর y থাকতো, তাহলে সমীকরণ হইতো 2টা, x প্লাস y ইজিক্যাল টু মনে করো 2x মাইনাস y ইজিক্যাল টু মনে করো 3। যদি চলক থাকতো 2টা, সমীকরণ হইতো জাস্ট 2টা, বুঝছো? চলক যদি থাকে 3টা, সমীকরণ হবে কিন্তু অলওয়েজ 3টা, এটা মাথায় রাখবা। তো এই সমীকরণগুলো দিয়ে যদি আমি তোমাকে বলি যে এই সমীকরণগুলো সমাধান করো, সমীকরণ সমাধান বলতে কি ভাইয়া, সমীকরণ সমাধান বলতে এখানে যে চলকগুলো দেখতেছো, এই চলকগুলোর ভ্যালু বাইর করতে হবে।
চলকগুলোর মান যদি বাইর করো এক্স ওয়াই জেড, চলকগুলোর মানগুলো যদি বাইর করতে পারো, বাইর করে যদি এগুলো ক্যালকুলেশন করে, যেহেতু প্লাস আছে প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করো, যদি অ্যান্সার হয় 2, তাহলে ওই সমীকরণটা সমাধান হয়েছে সঠিকভাবে, বুঝছো? যদি অ্যান্সার হয় 2। তো এই সমীকরণ সমাধান করতে বললেই একটা জিনিস মাথায় আসে আমাদের, যেটা হচ্ছে ক্লাস 9-10 আমরা করেছিলাম অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান। এই জিনিসটা আমাদের মাথায় আসে আর কি। বা একটা সমীকরণ খুব সহজে সমাধান করা যায় যদি দ্বিঘাত সমীকরণ হয়, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে করেছিলাম, ওভাবেও সমীকরণ সমাধান করা যায়। আর যদি যে কোনো সমীকরণের ক্ষেত্রে আমরা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করতে পারি সমীকরণগুলো সমাধান। তো যাই হোক, এখন আমরা এই সমীকরণগুলো সমাধান করব একটা নতুন নিয়মে বা নতুন পদ্ধতিতে। তো এই নতুন নিয়মটাই কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স। তো আসলে নতুন নিয়মটা কি, এটা কিন্তু আমরা আগে থেকে জানি না। যারা করছো ডিপ্লোমাতে আসার পর তারা জানো, যারা ডিপ্লোমাতে মানে আসো নাই তারা কিন্তু জানো না। যাই হোক, তো এখন সেই নতুন নিয়ম বা নতুন পদ্ধতিটা আমরা আসলে দেখব যে আসলে কি এই নতুন বা কিভাবে করতে হয়, নিয়মটা আসলে কীরকম। তো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, তোমরা যেহেতু চলকগুলোর ভ্যালু বের করতে হবে, মানে সমীকরণ সমাধান বলতে হচ্ছে চলকগুলোর মান বের করা, তাহলে চলকের যে সহগগুলো আছে, যে ধ্রুবক পদগুলো আছে, সেই পদগুলো দিয়ে একটা বিন্যাস তৈরি করবা। বলো যে ভাইয়া চলকের পদ হচ্ছে সহগ হচ্ছে কি ভাইয়া, এখানে চলক এক্স এর সহগ এখানে যেহেতু কিছু নেই, তার মানে সহগ হচ্ছে 1, এটা তোমরা জানো। আর এই যে চলক ওয়াইটা দেখতেছো, এর সহগ কত ভাইয়া? 2, বলবা যে 2। আর এই জেডের সহগ হচ্ছে 2। তারপর এই সমীকরণটার চলকের সহগ হচ্ছে 5, এটার এই চলকটার সহগ হচ্ছে কত? -1, কিছু নেই মানে কি, এই মাইনাসটা সহ কিন্তু কাউন্ট করতে হবে। আশা করি জিনিসগুলো এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো তেমন বোঝানোর মতো কিছু নেই। এক্স জেডের যে চলকটা আছে, এই চলকটা হচ্ছে কত ভাইয়া? 1। এক্সের চলক 2, সোজায় সোজায় এক্স এক্স এক্স, সোজায় সোজায় কিন্তু আমি লিখছি, আঁকা বাঁকা করে আবার লিখিও না, বুঝছো? ওয়াইড চলক কত? 2, জেডের চলক কত? -1। এগুলো দিয়ে একটা সুন্দর করে বিন্যাস তৈরি করে একটা থার্ড ব্র্যাকেট দিবা বা তৃতীয় বন্ধনী দিবা। আর অন্য বন্ধনীও দিতে পারো, তোমাদের একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। আগে কি করবা, চলকগুলোর যে সহগগুলো আছে, সহগগুলো দিয়ে একটা বিন্যাস তৈরি করে একটা কি করবা, তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করবা সংখ্যাগুলোকে। আচ্ছা, তারপর কি করবা, এই যে চলকগুলো যে আছে এক্স ওয়াই জেড, এই খারাপভাবে এক্স ওয়াই জেডগুলোকে সুন্দর করে লিখবা, এক্স ওয়াই জেড। এই যে সোজায় কিন্তু আমি লিখছি, বুঝছো? জিনিসগুলো বিন্যাস বলতে কি, সাজানো গোছানো, তাই তো? তো আমি তো বলছি যে একটা বিন্যাস তৈরি করব। আচ্ছা, তারপর এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিবা। তারপর কি করবা, এই যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোকে সুন্দর করে বিন্যাস করবা। আচ্ছা, তো এখান থেকে আমরা এই সমীকরণগুলো যেহেতু আমাদের সমাধান করতে বলছে ম্যাট্রিক্সের সাহায্যে, তো আমরা কি করলাম, এই জিনিসগুলো আমরা সুন্দর মতো করে সাজাই নিলাম। এখান থেকে এই যে একটা অংশ দেখতেছো বা একটা বিন্যাস দেখতেছো, এই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। আবার এখানে যে একটা বিন্যাস দেখতেছো, এই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। এখানেও যে একটা বিন্যাস আমরা দেখতেছি সমান চিহ্নের পরে, এই বিন্যাসটিকেও বলা হয় ম্যাট্রিক্স। বুঝছো? মনে হয় ক্লিয়ার? একটু বলো তো আমাকে, একটু যদি রেসপন্স না করো তাহলে কেমন হয়? কম্পিউটারটা অবশ্যই দাঁড়াও, আমি টাইম নিব না। আমি তো শেয়ার করতে যাচ্ছিলাম, আমার মনে ছিল। ক্লিয়ার কি বলো তো? ক্লিয়ার? বাকিদের কি খবর? তুমি বলতেছো ক্লিয়ার? নাই এরা নাই, আহম্মকের দল। তো যাই হোক, পরে রেকর্ডে দেখে নিও। আচ্ছা, তাহলে লাইভ ক্লাস নিয়ে লাভ কি হলো? আমি যদি ভিডিওটা রেকর্ড করে একটু শর্টকাট করে এডিট করে দিতাম তাহলে তো ভালো হতো। লাইভ ক্লাস নিয়ে লাভ কি তাহলে? পেজে লাইভ ক্লাস দেওয়া, পেজে দেবো কেন? তাই ফ্রি আর জনগণ বেশি দিলে আবার মাথায় উঠে যায়, ওই জন্য আর ফ্রি দেবো না, বুঝছো? তো যাই হোক, তো এখান থেকে আমরা দেখলাম যে এগুলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি যে কতগুলো উপাদান থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটি তৃতীয় বন্ধনী বা এখানে একটা, বা ডিরেক্ট বলতে পারো যে কতগুলো উপাদান তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে যখন আমরা একটা বিন্যাস, সুন্দর একটা বিন্যাস পাবো, সেই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। তো
তো তোমাদের সংজ্ঞা আসলে বই দেখে মুখস্থ করার কিচ্ছু নেই, এই জিনিসগুলো দেখে দেখে তোমরা ইমাজিন করবা, এভাবে সংজ্ঞাগুলো দিবা যে কতগুলো উপাদানকে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে যদি একটা আমরা বর্গাকার, এই যে দেখতে বর্গর মতো, এদিকে তিনটা এদিকে তিনটা, দেখতে বর্গ হয়েছে না, দেখতে বর্গ। তো এই কথাটাও অ্যাড করে দিলে আরও ভালো হয় যে যদি বর্গাকার বা এখানে দেখতে একটু আয়তাকারের মতো হয়েছে, বর্গাকার বা আয়তাকার একটা যদি বিন্যাস পাই, সেই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। সুন্দর না সংজ্ঞাটা? আচ্ছা, তো এখন আসো আমাদের যে কাজ, মূল কাজ যে সমীকরণ সমাধান, সেই জিনিসটা আসলে দেখি যে সমীকরণ সমাধানটা আসলে আমরা কিভাবে করব। নিচে কি দেখা যাচ্ছে? আশা করি তো মনে হয় দেখা যায়। তো যেহেতু আমরা সমীকরণ সমাধান করব, সমীকরণ সমাধান বলতে হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করা। তো তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালু যেহেতু বার করবা, এই যে ম্যাট্রিক্সটাকে একটা নাম দাও, ক্যাপিটাল এক্স, বড় হাতের এক্স, দেখা যাচ্ছে নিচে, দেখো তো, বড় হাতের একটা এক্স দাও। যেহেতু এই ম্যাট্রিক্সটার ভ্যালু বার করবা, এই ম্যাট্রিক্সটার ভ্যালু বলতে কি এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করবা, সেহেতু এটার নাম দাও এক্স ম্যাট্রিক্স, ক্যাপিটাল এক্স। আর এই ম্যাট্রিক্সটার নাম দাও এ ম্যাট্রিক্স, ক্যাপিটাল এ ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা, এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দাও আগে, তারপর এই ম্যাট্রিক্সটার নাম দাও যে কোনো নাম দিতে পারো, সমস্যা নেই, এল ম্যাট্রিক্স। যেহেতু তোমাদের বইয়ে এই জিনিসগুলো দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি এগুলোই দিয়ে দিলাম, আমি চাইলে আদার্স কিছু দিতে পারি। তো এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ ম্যাট্রিক্স, এটার নাম দিলাম এক্স, এটা হচ্ছে এল। তো তোমাদের ভ্যালু বার করতে হবে এই এক্স ম্যাট্রিক্সটার ভ্যালু বার করতে হবে, ভ্যালুগুলো এখানে বসাই দিলে তোমাদের সমীকরণ সমাধান হয়ে যাবে। তো যেহেতু এক্স ম্যাট্রিক্সের ভ্যালু বার করবা, তাহলে এই দিকে যে এ ম্যাট্রিক্সটা আছে, এটা কিন্তু একটু ঝামেলা করতেছে আমাদের। তো এই জিনিসটা এখানে কিন্তু গুণ আকারে আছে, দেখো তো, এই চলকগুলোর সাথে ধ্রুবকগুলো কি গুণ আকারে আছে না, এই জন্য গুণ চিহ্ন দিলাম, মনে করো এখানে কি গুণ আকারে আছে। তো এই এ ম্যাট্রিক্সটা যদি তুমি সমান চিহ্নর ওই দিকে নিয়ে যাও, বা এটাকে যদি সমান চিহ্নর ওই দিকে নিয়ে যাও, এইদিকে গুণ আছে, এইদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু, ভাগ হবে যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারি এল বাই এ, এটা তো লিখতেই পারি। এদিকে এটা গুণ ছিল, এদিকে আসে ভাগ। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি ভাইয়া, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ ইনভার্স ওয়ান ইন্টু হচ্ছে কি এল, এটা আমরা লিখতেই পারি। এ ইনভার্স মানে কি, এটা ছোটোখাটো জিনিস, তারপরও 1/a না, তার সাথে একটা কি গুণ আছে এল। তো এলটা যদি উপরে গুণ করে দাও তাহলে কি হয়, এটাই তো হয়, এই লাইনটা ঘুরে উল্টে ওইটাই হচ্ছে। তো আমরা এই লাইনটা থেকে এই লাইনটা অবশ্যই লিখবো, বুঝছো? তো এটা হচ্ছে তোমাদের একটা সূত্র বা সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে তুমি এই যে যতগুলো সমীকরণ আছে, যদি ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করতে বলে, তাহলে এই সমীকরণের মাধ্যমে বা এই সূত্রের মাধ্যমে তুমি এই এক্সের ভ্যালুটা বার করতে পারবা। এই এক্স বলতে কিন্তু হচ্ছে এক্স ওয়াই জেড, মানে তুমি তিনটা ভ্যালু বার করতে পারো, তুমি চলে যাও, বুঝছো? তো এটাই হচ্ছে তোমাদের মূল সূত্র। তো এখান থেকে আমরা এল বলতে বুঝতেছি এই ভ্যালুগুলো, কিন্তু এ ইনভার্স ওয়ান এইটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এইটার কিন্তু আরেকটা সূত্র আছে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে, দেখো জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাডজয়েন অফ এ, অ্যাডজয়েন অফ, ডিরেক্ট লিখে দিচ্ছি, অ্যাডজয়েন অফ এ ম্যাট্রিক্স ডিভাইডেড হচ্ছে এ মডুলাস ইনটু, এখানে কি আছে এল। এই যে এ ইনভার্স বলতে হচ্ছে অ্যাডজয়েন অফ এ ডিভাইডেড এ মডুলাস, বুঝছো? তো এখন কথা হচ্ছে ভাইয়া, এই অ্যাডজয়েন অফ এ আবার কি? এটাকেই বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। তো এগুলো আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে যাব, তখন আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বাইর করা শিখবো, বুঝছো? আর এ মডুলাস বলতে কি ভাইয়া? এ মডুলাস বলতে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর এ মডুলাস বলতে হচ্ছে এই ম্যাট্রিক্সটার মান। এই ম্যাট্রিক্সটার কি, এই যে এ মডুলাস বলতে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর মডুলাস বলতে হচ্ছে এই ম্যাট্রিক্সের, এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো এই ম্যাট্রিক্সটার মান। তো এখন এই ম্যাট্রিক্সটার মান তো আমরা জানি না, শুধু এই ম্যাট্রিক্সটা জানি, আর এখানে আছে এ মডুলাস। যদি তুমি সমীকরণ সমাধান করতে যাও, এক্স এর ভ্যালু বার করতে যাও, তাহলে তোমাকে অ্যাডজয়েন অফ এ, এই ভ্যালুটা লাগবে, এল এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, গুণ করা শিখতে হবে। অ্যাডজয়েন অফ এ বা অনুবন্ধী, বাংলা কথায় যেটা প্রশ্ন বইয়ে আছে অনুবন্ধী, তো এইটার ভ্যালু বার করা শিখতে হবে এবং মান নির্ণয় করা শিখতে হবে, এই ম্যাট্রিক্সটার মান নির্ণয়। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো মান নির্ণয়, আমি ফার্স্টেই বলছি যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, শুধু মান নির্ণয় করতে পারবা তুমি নির্ণয়কের, এই যে নির্ণয়ক কাকে বলে, নির্ণয়কের মান নির্ণয় করতে পারবা। তো এখন তুমি যদি ম্যাট্রিক্সটা সমাধান করতে যাও, ম্যাট্রিক্সটা কিন্তু আগে আবিষ্কার হয়েছে, এটা সত্য। তো এখন ম্যাট্রিক্সটা সমাধান করতে গিয়ে আমাদের লাগতেছে কি, মান নির্ণয়। তখন মান নির্ণয় তো ভাইয়া আমরা ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে জানিই না, পারিই না। তাহলে এখন ম্যাথমেটিশিয়ানরা কী করলো, ম্যাট্রিক্সটাকে স্থগিত রেখে কী করলো,
এই মান নির্ণয় কিভাবে করা যায় সেই জন্য নির্ণায়ক আবিষ্কার করলো। নির্ণায়ক কি আলাদাভাবে একটা নির্ণায়ক আবিষ্কার করলো, তখন আমরা নির্ণায়কের মাধ্যমে মান নির্ণয় করতে পারি। এই মান নির্ণয়ের মানটা এখানে বসাই দিলে আমাদের সমীকরণ সমাধান, এই বাকি আদার্স মানগুলো বসাই দিলে সমীকরণ সমাধান হয়ে যাবে, বুঝছো? তো এখান থেকে এই জিনিসগুলো তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে উঠাই নিবা। দেন আমরা আগে মান নির্ণয় শিখবো। তো মান নির্ণয় করার জন্য বা শেখার জন্য আমাদের নির্ণায়ক দরকার হবে, নির্ণায়ক সম্পর্কে জানতে হবে, বুঝছো? তো এখন আমরা ম্যাট্রিক্সটা এখান থেকে স্থগিত, বুঝছো? এখন আমরা চলে যাব নির্ণয়কে। আর এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবা বা মাথায় রাখবা যে এখানে আমি তোমাদের সারি সংখ্যা কলাম সংখ্যা এই বিষয়টা কিন্তু বলিনি, কারণ এই বিষয়টা আমি একটু পরে বা এখনই বলবো, যেটা নির্ণায়ক যখন তুমি মান নির্ণয় করতে যাবা তখন তোমার সেটা লাগবে। তো এখান থেকে একটু ক্লিয়ার করে নাও যে সারি সংখ্যা কাকে বলে, সারি সংখ্যা কোনগুলো। যদিও আমরা এগুলো ম্যাট্রিক্স যখন করব, ম্যাট্রিক্স দ্বিতীয় অধ্যায়, তখন আমরা আবার রিভিশন করব যে সারি সংখ্যা কলাম সংখ্যা কাকে বলে, এগুলো রিভিশন করবো। তারপরেও একটু মনে রাখো বা জেনে নাও এখান থেকে যে সারি সংখ্যা আসলে কাকে বলে। এই যে আনুভূমিক বরাবর যে উপাদানগুলো, আনুভূমিক বলতে কি ভাইয়া, ভূমি বরাবর, এই আনুভূমিক বরাবর যতগুলো উপাদান থাকবে এগুলো হচ্ছে সারি সংখ্যা। এই আনুভূমিক বরাবর এই উপাদানগুলো আছে, এগুলোকেই বলা হয় সারি সংখ্যা, বুঝছো? তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো তো, এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। এখানেও আনুভূমিক বরাবর, এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান, এখানে একটা। তাহলে এখানে সারি সংখ্যা কয়টা ভাইয়া, একটা দুইটা তিনটা, মানে মোটে হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটা সারি সংখ্যা আছে। কলাম বলতে কি ভাইয়া, কলাম বলতে হচ্ছে যে খাড়া বরাবর যে বা কলাম, তোমরা বিল্ডিংয়ের যে কলামগুলো জানো, এগুলো মনে রাখার অনেক টেকনিক আছে। যে যেমন মেয়েদের শাড়ি দেখতে কীরকম, শাড়ি এরকম দেখতে না, লম্বা, তো ওই শাড়িটাই হচ্ছে এই সারি সংখ্যা। লম্বায় যে এই যে লম্বা বলতে এই যে আনুভূমিক বরাবর, যদি দুইজন মহিলা যখন শাড়ি নেয় গ্রামে তখন কি করে, একজন ওইদিকে ধরে একজন এইদিকে ধরে, তার মানে এইদিকে যাচ্ছে না। তো এই বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলো হচ্ছে শাড়ি। শাড়ি সংখ্যা জাস্ট শাড়িটা মনে রাখবা মেয়েদের, সেটা হচ্ছে কি সারি সংখ্যা। আর কলাম, এই যে কলাম খাড়া বরাবর, ছেলেরা অবশ্যই লুঙ্গি পরে, দেখতে কীরকম, এরকম না, খাড়া না। তো যদি ছেলেদের লুঙ্গিটা মনে রাখতে পারো তাহলেই তোমরা যতগুলো এই যে খাড়া বরাবর যতগুলো উপাদান আছে এগুলো হচ্ছে কি কলাম সংখ্যা। জাস্ট এখান থেকে ক্লিয়ার যে আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে সারি সংখ্যা, আর উলম্ব বরাবর বা খাড়া বরাবর যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কলাম সংখ্যা। এখন আসো নির্ণয়কে চলে যাই, এখন আসো নির্ণয়কে চলে যাই। আচ্ছা, এটা একটু মিশাই দিই, এগুলো দরকার নেই। তাহলে এখন নির্ণয় কাকে বলে একটু দেখি। তো এখান থেকে এই যে সমীকরণ থেকে আমরা নির্ণয়টা কাকে বলে সেটা একটু লক্ষ্য করি। দেখো নির্ণয়কের চিহ্নটা কিন্তু আলাদা হয়। ম্যাট্রিক্সের চিহ্নটা কি ছিল বলো তো ভাইয়া, থার্ড ব্র্যাকেট কিন্তু ছিল। চিহ্ন বলতে বন্ধনীটা আসলে কি ছিল, থার্ড ব্র্যাকেট। এটা জাস্ট মাথা রাখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো উপাদান বিন্যাস আকারে থাকবে, যদি বিন্যাস আকারে থাকে দেখলেই বুঝবা যে ওইটা হচ্ছে ম্যাট্রিক্স। কিন্তু এখন নির্ণয়কটা আসলে কিভাবে থাকতে পারে, দেখো নির্ণয়কটা তোমাদের থাকতে পারে যেমন এই উপাদানগুলোকেই যদি দিয়ে যদি আমি কল্পনা করি, যেমন এখানে কত ছিল 1 ছিল, এখানে সব কত 2, এখানে সব কত 2, এখানে হচ্ছে 5 -1 2 2 2 -1। তো এই উপাদানগুলো দিয়ে একটা কি বিন্যাস তৈরি করবা, দেন একটা কি করবা, এইদিকে একটা খাড়া বন্ধনী, এইদিকে একটা জাস্ট খাড়া বন্ধনী দিবা, খাড়া বন্ধনী দিয়ে দিবা, বুঝছো? তো এদিকে একটা খাড়া বন্ধনী, এদিকে একটা খাড়া বন্ধনী দিলেই এইটা নির্ণয় হয়ে গেল। এখন তুমি এই জিনিসটার মান নির্ণয় করতে পারবা। যদি থার্ড ব্র্যাকেট থাকে, এই ব্র্যাকেট থাকতো, তাহলে আমরা মান নির্ণয় করতে পারতাম না। আমরা জানি যে ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা জানে। যখনই তোমরা দেখবা যে খাড়া বন্ধনী দিয়ে কতগুলো উপাদান আবদ্ধ করা আছে, তখনই তোমরা একদম ডিরেক্ট বলে দিবা যে ভাইয়া এটা নির্ণয়ক, এটার মান নির্ণয় করা যায়। এখন আমরা এটার কি করব, মান নির্ণয় করব। আচ্ছা, তো নির্ণয়ক হওয়ার কিন্তু কিছু শর্ত আছে, বা এখান থেকে সংজ্ঞাটা আসলে আমরা দিতে পারি। আগে সংজ্ঞাটা দেই, শর্তটা পরে যাই। যে কতগুলো উপাদান, সংজ্ঞাটা আসলে কি, এই যে মান নির্ণয় নির্ণয় কাকে বলে সংজ্ঞাটা এটা দেখো। কতগুলো উপাদানকে দুইটি খাড়া বন্ধনীর মধ্যে, এই যে একটা দুইটা খাড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ করে সমান সংখ্যক সারি সমান সংখ্যক কলাম নিয়ে যদি একটা আমরা বিন্যাস পাই, সেই বিন্যাসটিকে, বা বর্গাকার বিন্যাস পাই, যদি একটা আমরা বর্গাকার বিন্যাস পাই, বর্গ বলতে কি 4 বাহু সমান, বর্গাকার বিন্যাস পাই, সেই বিন্যাসটিকে বলা হয় নির্ণয়ক। তো বই দিকে আমি আবার বলতেছি, মুখস্থ করবো না বই দিকে জিনিসগুলো, এখান থেকে আমি যেভাবে বোঝাচ্ছি তুমি একটু ইমাজিন করবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে আর কি। তোমরা কখনোই ভুলবা না এই জিনিসগুলো। কতগুলো উপাদানকে দুইটি খাড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ করে, আবদ্ধ তো অবশ্যই করছে, আবদ্ধ করে সমান সংখ্যক সারি
সারি কটা ভাইয়া? একটা, দুইটা, তিনটা। সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম। কটা ভাইয়া কলাম? একটা, দুইটা, তিনটা। সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলাম নিয়ে যদি একটা আমরা বর্গাকার বিন্যাস পাই, সে বিন্যাসটিকে বলা হয় নির্ণায়ক। খুব সহজ না? জিনিসটা তোমরা লিখে নিতে পারো, এইভাবে আমি যেভাবে বললাম লিখে রাখতে পারো, সমস্যা নেই। তো এখন সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলাম কি অবশ্যই লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। যদি মনে করো একটা সারি, দুইটা কলাম, একটা সারি কয়টা কলাম হয়েছে ভাইয়া? দুইটা। এখন যদি আমি বলি যে ভাইয়া এটা নির্ণায়ক, তাহলে কিন্তু নির্ণায়ক হবে না। নির্ণায়কের সংজ্ঞায় এমনই বলছে, সারি যটা কলামও তটা থাকতে হবে। এখানে সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে দুইটা, তাহলে এটা কি নির্ণায়ক? এটা কিন্তু নির্ণায়ক না, তখন এটার আর মান নির্ণয় করা যাবে না। কিন্তু যদি তুমি এটাতে থার্ড ব্র্যাকেট দাও, এটা কিন্তু ম্যাট্রিক্স হতে পারে, ম্যাট্রিক্স হবেই কিন্তু। কারণ ম্যাট্রিক্সটার সংজ্ঞাতে কি ছিল? সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলাম কিন্তু ছিল না। জাস্ট ছিল কি, যদি বর্গাকার বা আয়তাকার, দেখতে কি বর্গাকার বা আয়তাকার হয়, তাহলে সেই বিন্যাসটিকে বলা হয় ম্যাট্রিক্স। তো বর্গাকার এইরকমও হতে পারে, সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলামও হতে পারে ম্যাট্রিক্স। এবং আয়তাকার, আয়ত দেখতে কীরকম? এইরকম, আয়ত দেখতে এরকম, তাহলে এটা কি দেখতে আয়ত হয়েছে? এখানে সমান নাই। আয়ত বলতে কি, এই যে এই বিপরীত বাহুগুলো সমান, কিন্তু এই যে সন্নিহিত যে বাহুগুলো আছে এগুলো কিন্তু সমান না। যেহেতু সমান না, সেহেতু সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলামও হবে না। তাহলে সেই জিনিসগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তো এই সমান না হওয়ার কারণে ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্স বর্গ হতে পারে, আয়ত হতে পারে। তো সমান না হওয়ার কারণে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যাবে। আর নির্ণায়ক সমান সংখ্যক সারি, সমান সংখ্যক কলাম সমান হওয়ার কারণে, মানে শুধু বর্গ হওয়ার কারণে নির্ণায়কের মান নির্ণয় করা যায়। বুঝছো? নির্ণয় কখনো আয়ত হবে না। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবে। তো এখন আসো, নির্ণয় কি শুধু তিন সারি, যেখানে আমি দেখালাম যে তিন সারি তিন কলাম কিন্তু দেখালাম, নির্ণয় কি আসলে তিন সারি তিন কলাম হয়? আদার্স কি হবে না? হ্যাঁ, হতে পারে। যেমন এক সারি এক কলাম হতে পারে নির্ণায়ক। দেখো তো, একটা সারি একটা কলাম, এটাও কিন্তু নির্ণায়ক। দেখতে কিন্তু বর্গর মতোই হচ্ছে, একটা সারি একটা কলাম, বাহুগুলো কি সমান, চারটা বাহু। যদি একটা বর্গ টানো তাহলে সমানই হবে তো, নাকি? আবার নির্ণায়ক কিন্তু দুইটা সারি দুইটা কলামেরও হতে পারে, 1 2 3 4। নির্ণায়ক কিন্তু এটাও হতে পারে। দেখো, দুইটা সারি দুইটা কলাম, মানে বর্গ হইলেই হলো। কয়টা সারি কয়টা কলাম থাকে থাক, সমস্যা নেই। এক সারি এক কলাম, দুই সারি দুই কলাম, তিন সারি তিন কলাম। জাস্ট এই কয়টা জিনিস মনে রাখলে তোমাদের এই বইটা, ডিপ্লোমার যে ম্যাথমেটিক্স 1 বইটা আছে, এটা ক্লিয়ার। আদার কিছু তোমাদের লাগবেই না, বুঝছো? তো নির্ণয় কীরকম হতে পারে? এক সারি এক কলামের হতে পারে, দুই সারি দুই কলাম, তিন সারি তিন কলাম। তো এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কি শুধু সংখ্যাই হবে, না আদার্স কিছু হতে পারে? যেমন এটাও হতে পারে একটা নির্ণয়, বা XY, X1 Y1, এটাও একটা নির্ণয় হতে পারে। বা ওমেগা তো চেনো নাকি? তৃতীয় অধ্যায় আমি করাইছি ওমেগা, এটাও একটা নির্ণয় হতে পারে। ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, ওমেগা 4, এটাও একটা নির্ণয় হতে পারে। এগুলো দিয়েও কি নির্ণায়ক হতে পারে। আচ্ছা, তো আসো এখন মান নির্ণয় কিভাবে করতে হয়, সেই মান নির্ণয়গুলো আমরা দেখব। তো মান নির্ণয় তোমরা এগুলোর করতে পারবা, এই যে ওমেগা এক্স, এগুলো চলক দিয়ে মান নির্ণয় করতে পারবা। এগুলোর জন্য যখন আমরা ম্যাথ করব, যদি আমাদের ম্যাথ থাকে, যদিও নাই এই জিনিসগুলো দিয়ে ম্যাথ, তখন আমরা করব। যদিও নাই, তারপর আমি যদি থাকে দুই একটা ওমেগা দিয়ে মনে হয় আছে, তখন আমি করাবো। এখন জাস্ট মান নির্ণয় তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সংখ্যা দিয়ে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয়, এটা তোমাদের শিখতে হবে। তো এই মান নির্ণয় যদি করতে পারো, তাহলে তোমরা 100% 2 মার্ক তো পাবাই। দেন ক্রেমার্সের রুলসের যে ম্যাথটা আছে, এই যে রচনাতে যেটা আসে, সেটাও তোমরা খুব ইজিলি করতে পারবা। এবং এই ম্যাট্রিক্সের যে সমীকরণটা আমরা দেখলাম, সমীকরণের যেটা মান দরকার, সেটাও তোমরা খুব ইজিলি করতে পারবা। তো আমি জাস্ট তোমাদের মান নির্ণয় শেখাবো। একটা ম্যাট্রিক্স, নির্ণয় দুইটা তিনটা, এই তিনটার যদি মান নির্ণয় আমি তোমাদের শেখাই, তোমরা যদি ভালো করে করতে পারো, পৃথিবীতে যতগুলো নির্ণায়ক আছে সবগুলোই তোমরা নির্ণয় করতে পারবো এই সংখ্যার। আচ্ছা, আসো তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা আগে শিখি। প্রথমে আমরা এই এক সারি এক কলামের
এইটার মান কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব। তো ভাইয়া এটার মান নির্ণয় করা খুবই ইজি, খুবই ইজি। সেটা হচ্ছে কি ভাইয়া, এখানে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার 1, অ্যান্সার হচ্ছে 1। তো আমি যেটা বললাম না যে এটাও কি নির্ণয় হতে পারে, কারণ এখানে এক সারি এক কলাম, উপাদান অনেক আদার্স হতেই পারে, এক্স ওয়াই জেড হতেই পারে। তো এর অ্যান্সার কিন্তু, এর অ্যান্সারও কিন্তু ওমেগা বা এক্স যদি থাকতো এর অ্যান্সার কিন্তু হইতো কি এক্স, মানে যে উপাদানটা থাকবে এক সারি এক কলামের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এবার আসো 2 সারি 2 কলাম, এক সারি এক কলামের ক্ষেত্রে ক্লিয়ার। তো তোমরা লাইভে থাকলে আমার সুবিধা হয় কি, যে যদি কোনো জিনিস বুঝতে বা কনফিউশন থাকে তাহলে তোমরা যদি কমেন্ট করো আমি জিনিসটা ক্লিয়ার করে দিতে পারি। আর এখানে লাইভে এত উপস্থিতি কম যে তোমরা কেউ রেসপন্সও করতেছো না, আর কী লাভ হচ্ছে আমাদের লাইভ ক্লাস নিয়ে? তাহলে এই যে রেকর্ডেড ভিডিও আমার করা আছে এগুলো দিলেই তো হয়ে গেলো, তাহলে আমার আর বেকার খাটুনি করার কী দরকার, বুঝে নেই? তো নেক্সট ক্লাস থেকে তোমরা চেষ্টা করবো যে লাইভে থাকার। আর না থাকার কারণ একটাই, যে যতগুলো স্টুডেন্ট আছে এই জিনিসগুলো কিন্তু করছে, যারা নতুন একদম, যারা এখন ভর্তি হচ্ছে তারা আর কি করতেছো, তারা ভালো করে দেখো, সমস্যা নেই, হয়ে যাবে। আর পরবর্তীতে যে অধ্যায়গুলো করবো তখন অনেক স্টুডেন্ট হবে আশা করা আছে, কারণ ওই অধ্যায়গুলো অনেকেই করেনি। আচ্ছা যাই হোক, এখন আসলে 2 সারি 2 কলামের ক্ষেত্রে কীভাবে মান নির্ণয় করতে হয়। 2 সারি 2 কলামের ক্ষেত্রেও মান নির্ণয় করা খুব ইজি, যদি তোমরা সাধারণ গুণটা করতে পারো। এই নির্ণয় ম্যাট্রিক্সটা মূলত সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই, কিন্তু এখানে আদার্স কিছু তেমন কমপ্লেক্স কোনো সূত্র নাই, বুঝো নাই? যেমন যদি আমরা ত্রিকোণমিতি করছি, যেহেতু ত্রিকোণমিতি যদি একটু লক্ষ্য করি দেখবা যে সে শুরুতেই এতগুলো সূত্র দেওয়া, বা ক্যালকুলাস যখন তোমরা সেকেন্ড সেমিস্টার করবো দেখবা যে 50টা সূত্র আগে দিয়ে রাখছি। তো নির্ণয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নাই, বুঝছো? সূত্র নাই, কম, এই জন্য সহজ অধ্যায়গুলো। তো এই 2 সারি 2 কলামের ক্ষেত্রে মান কীভাবে নির্ণয় করতে? তো 2 সারি 2 কলামের ক্ষেত্রে দেখবা যে প্রথম উপাদান কিন্তু এইটা ভাইয়া, প্রথম উপাদান 3 ধরে তা কিন্তু হবে না। তো প্রথম উপাদান কিন্তু এই যে 1, দ্বিতীয় উপাদান হচ্ছে 2, তৃতীয় উপাদান হচ্ছে 3, চতুর্থ হচ্ছে 4। তো তুমি কি করবা, প্রথম উপাদান এবং চতুর্থ উপাদান 2 সারি 2 কলামের ক্ষেত্রে, বা তুমি যদি একটা লক্ষ্য করো যে আড়াআড়ি, এই যে আড়াআড়ি জাস্ট কি করবা ভাইয়া, গুণ করে দিবা। 4 একে কত হয় 4, আজীবনের জন্য একটা মাইনাস দিবা। মাইনাসটা দেওয়াই লাগবে তোমাকে, যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারাই আবিষ্কার করে গেছে যে এখানে ভিতরে তোমাকে মাইনাস দিতেই লাগবে, তাছাড়া হয় না। আড়াআড়ি প্রথম উপাদান এবং চতুর্থ উপাদান, এখানে 4 আছে, এখানে কিন্তু 5ও থাকতে পারতো, এখানে 1 আছে, এখানে 2 থাকতে পারতো, আদার্স কিছু থাকতেই পারে। তাহলে 4 পাশে কত হয় 20। প্রথম উপাদান এবং চতুর্থ উপাদান কি করবা, আড়াআড়ি বাঁকা গুণ করে দিবা, আজীবনের জন্য একটা মাইনাস দিয়ে দেবা। দেন দ্বিতীয় উপাদান আর তৃতীয় উপাদানটা, বা এখানে কি থাকে 3 না থেকে 4 থাকতে পারতো, এখানে 1 থাকতে পারতো, তাও এটা কি দ্বিতীয় উপাদান আর তৃতীয় উপাদান, বা এই দিকে কোনাকুনি 4 একে কত হয় 4, ক্যালকুলেশন করো 16। এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। তো প্রথম সারি প্রথম কলাম এবং দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ক্ষেত্রে মান নির্ণয় করতে পারবা, কারণ এগুলো খুব সহজ। এবার আসো তৃতীয় সারি তৃতীয় কলামের ক্ষেত্রে কিভাবে মান নির্ণয় করতে হয়, এটাই একটু জটিল। এটার জন্য তোমাকে একটা সূত্র বা একটা ছক কষ্ট করে মনে রাখতে হবে, দেন তোমাকে এই জিনিসটা অ্যান্সার করা শিখতে হবে। তো এটাই হচ্ছে মেন, যেটা সব জায়গায় লাগবে আর কি। তো এগুলো মিশাই দিই, দেখি কয়জন আছো, কমপ্লিটটা কি না থাকলেও সমস্যা নেই। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই আসি তো, হ্যাঁ সমস্যা নেই, আসো। আমি তো দেখি নাই, তুমি তো থাকবা, কিন্তু অফলাইনে তো আসো না, তোমার বিচার করব, দাঁড়াও। আচ্ছা দেখো, তো এইটার ক্ষেত্রে কিভাবে মান নির্ণয় করবো। তো তুমি যদি কোনোভাবে এই যে 3 সারি 3 কলাম দেখতেছো, তুমি যদি কোনোভাবে 2 সারি 2 কলামে রূপান্তর করতে পারো, তাহলেই তো আড়াআড়ি গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে। 2 সারি 2 কলাম আমরা দেখলাম না, খুব সহজ। তো এখানে 3 সারি 3 কলাম আছে, আমি যদি আড়াআড়ি গুণ করতে যাই, এটার সাথে এটা গুণ করলাম, এখানে আরেকটা উপাদান, এটা 3টা কি গুণ করে দেবো, তাহলে কি হবে? কখনোই কিন্তু মিলবে না ভাই। তো যেহেতু এখানে অনেকগুলো উপাদান আড়াআড়ি গুণ করে দিলে হচ্ছে না, সেহেতু আমরা কি করব, 2 সারি 2 কলামে রূপান্তর করব। কেমনে ভাইয়া? তোমরা প্রথমে একটু লক্ষ্য করবা যে প্রথম যে সারিটা আছে এবং প্রথম যে কলামটা আছে, একটু যদি টানো, দাগ টানো, তাহলে কোথায় ক্রস হচ্ছে দেখো তো, এই জায়গায় না? তো এটাই হচ্ছে কি প্রথম সারি প্রথম কলাম, এটা হচ্ছে 1 নাম্বার উপাদান, প্রথম উপাদান। তারপর এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এটা হচ্ছে তৃতীয় উপাদান। তো তুমি কি করবা,
প্রথমে তুমি কি করবা, প্রথম সারি প্রথম কলামের যে উপাদানটা আছে এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামের উপাদান, এই উপাদানটাকে নিয়ে একটু কাজ করবা। ভাইয়া কেমনে, এই যে এখানে একটু সমান চিহ্ন দেই, প্রথম সারির প্রথম উপাদান আছে ভাইয়া 1, 1টাকে নিই, 1-এর জায়গায় কিন্তু আদার্স কিছু থাকতেই পারতো, সমস্যা নেই। তারপর একটা কি করবা, খারাপ বন্ধনী বা খারাপ ব্র্যাকেট, খারাপ বন্ধনী দিয়ে দিলা একটা কি ছক তৈরি করলাম। তো এই যে ফাঁকা জায়গায় আমরা কি লিখবো, প্রথম সারির প্রথম উপাদানটাকে তো নিলাম, এই জায়গায় কি লিখবো, তো যেই উপাদানটা নিবা সেই উপাদানটা যে সারি যে কলামে থাকবে সেই জিনিসগুলোকে বাদ দিবা। এই উপাদানটা প্রথম সারি এই সারিতে আছে, এই সারিতে আছে, এই উপাদানটা এই যে 1টা এই কলামে আছে, এই কলামে আছে, তো যে সারি যে কলামে থাকবে সেই উপাদানগুলোকে বাদ দিব। যদি বাদ দেই তাহলে আর কি বাকি উপাদান থাকতেছে, 1টা 2টা 3টা 4টা না, তাহলে একটু লক্ষ্য করো তো, -1 2 থাকতেছে, 2 থাকতেছে, -1 থাকতেছে। এখন একটু লক্ষ্য করো তো, এখানে 2 সারি 2 কলামের মতো রূপান্তর হয়েছে না, তাহলে তো আমরা এখন আর গুণ করে দিতে পারতেছি। আর 1-এর সাথে যেহেতু এখানে কি গুণ আকারে আছে, এগুলো গুণ করে দিয়ে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা 1-এর সাথে গুণ করে দিলে তো আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সহজ না? এই জন্য আমাদের এই পদ্ধতিতে করতে হয়, বুঝছো? আচ্ছা, এখন আসো, শুধু একটা উপাদান নিলে কি হবে না, তোমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই বলো, তোমাদের 3টা উপাদান নিয়ে কাজ করতে হবে। 3টা উপাদান, তুমি একটা উপাদান নিলা, তোমাকে 3টা উপাদান আরো দুইটা উপাদান নিয়ে কাজ করতে হবে। সেটা কি ভাইয়া, আমরা এই 1কে নিলাম, এখন আমি এই 1কে নিই, তাহলে কি হবে না, তুমি যে সারির উপাদানটা নিবা বা যে কলামের উপাদানটা নিবা সেই কলামের পুরা উপাদানগুলো নিতে হবে। তুমি 1 নম্বর সারি উপাদান নিছো, এইটা নিছো, তার মানে এই উপাদানটা এই কলামে আছে, এই সারিতে আছে, তো তোমাকে হয় সারির উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে, নয় কলামের উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে। তো তুমি 1 নম্বর সারি, তুমি সারির উপাদান মনে করো করতে চাচ্ছ না, আমি সারির উপাদান নিয়ে কাজ করি, এই সারির উপাদান নিয়ে কাজ করি, তাহলে এই সারির উপাদান কয়টা আছে, 3টা, তাহলে আমি 1 নিছি, তার মানে এখনো 2টা উপাদান আছে, 2 এই 2টা উপাদান নিয়েও তোমাদের কাজ করতে হবে। এখন অনেকে বলবো যে ভাইয়া আপনি তো বললেন যে কলাম দিয়েও কাজ করা যায়, তুমি চাইলে কলাম দিয়েও কাজ করো, এই উপাদানটা এই কলামে আছে, এই কলামেও 3টা উপাদান আছে, তুমি চাইলে 1 নিলা, এখন তুমি 5 এবং 2 নিয়েও কাজ করতে পারো, সমস্যা নেই। তো তোমরা কি করো যে, মানে এমন হয় যে স্যাররা কি করে যে এই উপাদান নিয়েই সবগুলো ম্যাথ সলিউশন করে দেয়, এর জন্য তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় যখন তোমরা প্রমাণে যাবা, বুঝছো? তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে শুধু 1 নম্বর সারি দিয়েই কাজ করা যায় না, মানে তুমি চাইলে এই কলামটা দিয়েও কাজ করতে পারো, বা আমি চাইলে এই কলামটা দিয়েও কাজ করতে পারবো, বা আমি চাইলে এই 2 নম্বর সারি উপাদান দিয়েও কাজ করতে পারবো। প্রত্যেকটা জিনিসের উপাদান দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু যে উপাদানটা নিবা ওই উপাদানটা যে সারিতে আছে ওই সারির সংখ্যাগুলো লাগবে। যদি তুমি 5 নাও তাহলে এই উপাদান এটা, আর বা যদি তুমি এই দিক দিয়ে করতে চাও এইটা, এই উপাদান নিয়ে। তো এই জিনিসগুলো এখন মাথা দরকারই নেই ভাই, কারণ এখন প্রথম মাথা ঘুরবে। তুমি জাস্ট একটু লক্ষ্য করো যে আমি যেহেতু এই উপাদানটাকে নিছি, তাহলে এইদিকে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করব। তাহলে তুমি 1 নিলে, এখন তুমি নাও কি 2কে নাও, তাহলে 2কে নাও, তারপর একটা ছক দাও বা ছক আঁকো। তো তারপর কি করবা, এই 2 উপাদানটা যে কলামে যে সারিতে আছে, মানে এই যে এই সারিতে আছে এই সারিটা বাদ, এবং এই 2 উপাদানটা যে কলামে আছে এই 2 নম্বর কলামে আছে, 2 নম্বর কলাম মানে কি ভাইয়া, এই কলামে আছে, তাহলে এই জিনিসগুলোকে বাদ দিব। তাহলে উপাদান থাকবে 5 2 2 -1, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 2 2 -1, বুঝছো? আচ্ছা, এখন আসো, এখন তোমাকে লাগবে আরও একটা উপাদান আছে, সেটা হচ্ছে কি ভাইয়া 2, তারপর আবারও 2 নাও, 2 নেওয়ার পর একটা ছক আঁকলা, দেন কি করবা, এই 2টা এই সারিতে আছে এবং এই কলামে আছে, মানে এই কলামে আছে, এইগুলোকে বাদ দিলাম, তাহলে থাকবে কি 5 -1 2 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 -1 2 2, শেষ। আমি কি বলছি, 3টা উপাদান নেই, সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই বলো, 3টা উপাদান নিয়ে তোমাদের কাজ করতে হবে, বেশিও না কমও না। তাহলে 3টা উপাদান নিয়ে আমরা কাজ করলাম, আমাদের কাজ শেষ। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এই যে এখানে যে ফাঁকা রাখলেন এই জায়গাগুলোতে বা এখানে সামনে এই জায়গাগুলোতে আপনি কি চিহ্ন দিবেন? আমরা চিহ্ন জানি 4টা আপাতত মনে করো, প্লাস মাইনাস গুণ ভাগ। এখন এই চিহ্নগুলোর মধ্যে কোন চিহ্নগুলো আসলে বসাবো আমরা, কোন চিহ্নগুলো? তো ম্যাথমেটিশিয়ান যারা যারা এই নিউমেরিক্যাল আবিষ্কার করছে তারা একটা ফর্মুলা দিয়ে গেছে ভাইয়া। ফর্মুলাটা কি, -1 তার উপরে পাওয়ার হিসেবে সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা, এই সূত্র।
ভাইয়া এই সূত্রটা আসলে কোথায় বসাবো আমরা? এই ফাঁকা যে চিহ্নগুলো দেখতেছো এই ফাঁকা চিহ্নগুলোতে বসাবা, ফাঁকা চিহ্নগুলোতে এই সূত্রটা বসাবা। তো এই সূত্রটা বসালে যে চিহ্নটা ক্যালকুলেশন করলে যে চিহ্নটা আসবে সেই চিহ্নগুলো এই জায়গায় বসবে, বুঝছো? তো এখন আমরা দেখি একটু যে এই জায়গায় কোন চিহ্নটা আসলে বসবে। তাহলে আমরা সূত্রটা এখানে যেহেতু জায়গা শর্ট আমরা সূত্রটা লিখতেছি না, জাস্ট এই সূত্রটাতে এখানে একটু অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখি চিহ্নটা আসলে কি আসে। দেখো -1 উপর হচ্ছে পাওয়ার হচ্ছে সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। তাহলে এই টুর সামনে তুমি সূত্রটা অ্যাপ্লাই করতেছো, এই 2 উপাদানটা কোন সারিতে এবং কোন কলামে আছে? বলবো যে ভাই এই 2 উপাদানটা 1 নম্বর সারিতে আছে, এই 2 উপাদানটা 1 নম্বর সারিতে আছে। তাহলে সারি সংখ্যা হবে 1 প্লাস কলাম সংখ্যা কত ভাইয়া? এই 2 উপাদানটা বলবো যে ভাইয়া এই যে 2 নম্বর উপাদান, এই 2 না, কিন্তু এই 2 হচ্ছে 3 নম্বর কলামে, এই এখানে আছে কই 2 নম্বর। তাহলে আমরা এখানে লিখতে পারি 2। ক্যালকুলেশন যদি করো তাহলে -1 1 আর 2 কত হয় 3। তাহলে দেখো তো মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে চিহ্ন কি মাইনাস না ভাইয়া? এই জন্য মাইনাস হবে। তাহলে শুধু কি হলো মাইনাস হলো, বুঝছো? মাইনাস নয় প্লাস, মাইনাস নয় কি হতে পারে প্লাস, মাইনাস নয় প্লাস, এই গুণ আর ভাগ এগুলো লাগবে না। তাহলে আমরা বুঝলাম যে হয় চিহ্ন কি হবে মাইনাস নয় কি হবে প্লাস। তাহলে এই জায়গায় কীভাবে মাইনাস আসলো আশা করি ক্লিয়ার। তো আসো এই জায়গায় মাইনাস আসবে না কি প্লাস আসবে আমরা একটু লক্ষ্য করি। কীভাবে ভাইয়া? সারি সংখ্যা, এই 2 উপাদানের সারি সংখ্যা কত 1, তাহলে আমরা 1 লিখি প্লাস কলাম সংখ্যা, কলাম কত ভাইয়া? এই যে এই 2 উপাদানটা কিন্তু এইটা 3 নম্বর কলাম। তাহলে দেখো 1 আর 3 কত হয় বলো তো ভাইয়া? 4। মাইনাসের উপর বেজোড় সংখ্যা, ক্যালকুলেটর ইউজ করো। -1 মানে মাইনাস কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এই যে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তাহলে প্লাসে কি প্লাস। তাহলে আমরা এখানে সামনে কি বসাবো? প্লাস। মাইনাসের উপর বেজোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে কি? প্লাস। তাহলে এই চিহ্নটা কি হবে ভাইয়া? প্লাস। আর এই যে প্রথমে এই চিহ্নটা তো আমি বসাইলামই না, এই চিহ্নটা এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে? তো দেখো এই চিহ্নটা আসলে কি হবে, মাইনাস হবে নাকি প্লাস হবে আমরা একটু লক্ষ্য করি। যে 1টা প্রথম সারিতে প্রথম কলামে আছে, প্রথম সারি প্রথম কলাম, 1 আর 1 কত হয় 2, জোড় সংখ্যা, তার মানে এখানে চিহ্ন কি প্লাস। আর সামনে প্লাস দেওয়া যায় কথা না দেওয়া আছে। তাহলে আশা করি ক্লিয়ার। এখন চিহ্নগুলো আর একটা টেকনিক আছে মনে রাখার, চিহ্নগুলো আর একটা টেকনিক আছে, আমি জাস্ট একটু তোমাদের টেকনিকটাও লিখে দিই, বুঝছো? যদিও এটা তোমাদের সূত্র না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা যদি শখটা যদি মনে রাখতে পারো তাহলে সূত্রটা দরকার নাই। কিন্তু সূত্রটাই হচ্ছে তোমাদের জন্য মেইন। তোমরা অ্যাডমিশনে গেলে নির্ণয় ম্যাট্রিক্স থেকে একটু ম্যাথ থাকতেও পারে, নাও থাকতে পারে আর কি। যদি থাকে তখন তোমাদের আসলে কি সহজ ম্যাথ থাকবে, একটু জটিল থাকবে, তখন তোমরা এই চিহ্ন কখন বসাবে, এই সূত্র দিয়ে তোমাদের ম্যাথগুলো করতে হবে। তো যাই হোক, 2টা জিনিসই মনে রাখার ট্রাই করবা, বুঝছো? তো দেখো এই ছকটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে বা কীভাবে অ্যাপ্লাই করব। তো দেখো প্রথম উপাদানে প্লাস, এই যে প্রথম উপাদানে কি, এই যে প্রথম উপাদান, এই প্রথম উপাদানে প্লাস। দ্বিতীয় উপাদান প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় উপাদানে কি মাইনাস, এই জন্য এখানে কি হচ্ছে মাইনাস। তো এই সূত্র দিয়ে কিন্তু এই ছকটা তৈরি হয়েছে আর কি, বুঝছো? তো তারপর তৃতীয় উপাদানে দেখো তো প্লাস না, এই জন্য এখানে হয়েছে প্লাস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই জিনিসগুলো তোমরা মনে রাখবো অলওয়েজ। আচ্ছা যাই হোক, এখন আমি এগুলো মিশাই দিই। হ্যাঁ, মিশাই দিই বলতে আমরা তো অ্যান্সারটা করলামই না, নিচে কি দেখা যাচ্ছে মনে হয় একটা লাইন লেখা যাবে। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন কীভাবে করবো দেখো তোমরা। একটু আগে আমি যে 2 সারি 2 কলামের যে নির্ণয় একটা সমাধান করাই দিলাম, ওইটা একটু লক্ষ্য করো। এই যে 1 রাখলাম, সমস্যা নেই। তো -1 আর -1 মানে আড়াআড়ি গুণ, -1 গুণ করলে কত হবে +1। আজীবনের জন্য একটা মাইনাস, 2 আর 2 কত হয় 4। এটাই। তারপর -2 রাখলাম, সমস্যা নেই। এই যে আড়াআড়ি গুণ করো, 5 আর -1 গুণ করলে কী হবে -5। আজীবনের জন্য একটা মাইনাস, 2 দ্বিগুণ কত হয় 4। তারপর এখানে কি আছে +2, এই যে +2 রাখলাম ব্র্যাকেট, 5 দুগুণই কত হয় এখানে আড়াআড়ি গুণ করলে কত হয় 10 মাইনাস আজীবনের জন্য আগে একটা মাইনাস দিবা, তাহলে এই -1 আর 2 গুণ করলে কত হয় -2। তাহলে -2 যদি এখানে লেখো তাহলে বোকার মতো কাজ না করে তুমি যে একটা প্লাস দিয়ে দাও, তাহলে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস হয়। তারপর এটাকে একটু ক্যালকুলেশন করে দাও, যা অ্যান্সার হবে তাই। তো আমি তোমাদের এই ক্যালকুলেশন করা, এই যে ক্যালকুলেশনগুলো আশা করি তোমাদের করাই দেওয়া লাগবে না, কারণ এগুলো একদম সাধারণ যোগ বিয়োগ। তো যদি চাও তারপর আমি করাই দিচ্ছি, এগুলো একটু মিশাই দিই। যেমন দেখো এই যে এই লাইন থেকে এই লাইনে একটু লক্ষ্য করো, 1 থেকে 4 মানে ছোটো থেকে বড়, যদি বাদ দাও -3 আসতেছে, -3 আর 1 গুণ করলে কত হয় -3
তারপর এখানে কত আসছে মাইনাস, দুইটা মাইনাস মানে সংখ্যা প্লাস হবে কিন্তু চিহ্ন কিন্তু মাইনাস থাকবে। তাহলে 5 আর 4 কত হচ্ছে 9 মাইনাস 9 আর -2 যদি গুণ করো, মাইনাস গুণ মানে কি মাইনাস মাইনাসে প্লাস হবে, 9 দুগুণে কত হয় 18 প্লাস কত 18, আর এখানে 10 আর 2 কত হচ্ছে 12, 12 দুগুণে কত 24 প্লাস হচ্ছে 24। তারপরে এটাকে একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা আমার আছে দাও, আমি একটু ডিরেক্ট ক্যালকুলেটর করে দিই। দেখো -3 প্লাস 18 প্লাস হচ্ছে 24, -3 প্লাস 18 প্লাস হচ্ছে 24, তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের 39। এটা হচ্ছে কি 3 সারি 3 কলামের মান কীভাবে নির্ণয় করতে হয়, এটা হচ্ছে অ্যান্সার। তো আমি যে জিনিসগুলো তোমাদের দেখাইলাম, পৃথিবীতে যতগুলো সংখ্যার নির্ণয়ক আছে সবগুলোই তোমরা যদি সাধারণ যোগ বিয়োগগুলো পারো আর কি, যতগুলো নির্ণয়ক আছে সবগুলোরই তোমরা মান নির্ণয় করতে পারবো। এখন পরীক্ষায় যাই দেখ সমস্যা নেই, আমি বই দেখেও কিন্তু করালাম না, আমি এমনভাবে করলাম যে যতগুলো মান নির্ণয়ের মেয়াদ আছে সবগুলোই তোমরা করতে পারবা, আশা করি ক্লিয়ার। তো এগুলো এখন মিশাই দিই। এখন আমরা যাব সে অনুরাশি সহগুণক। এখন আমরা যাব কি অনুরাশি সহগুণক। আর আরও কিছু টাকিটুকি বিষয় আছে, যেমন কমন নেওয়ার বিষয় আছে বা নির্ণয়কের কিছু শর্ত আছে। তো এই জিনিসগুলো আসলে কি একটু বলে দিই এখানেই, তারপর আমরা অনুরাশি সহগুণকে চলে যাব। এটা করেই শেষ করে দেবো, বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আচ্ছা দেখো, তো নির্ণয়কের কিছু শর্ত আছে। এই যে মান যে নির্ণয় আমরা করলাম না, মান যে আমরা নির্ণয় করলাম, যদি কখনো কোনো নির্ণয়কের একটা সারি সংখ্যা বা একটা কলাম সংখ্যা যদি 0 হয় দেখতে, যেমন 0 0 1, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো ধরো 2 5 7 8 1, এটা একটা কি ভাইয়া নির্ণয়ক না? যদি এইরকম কোনো নির্ণয়ক দেখো, এইরকম বলতে কি নির্ণয়ক তো নির্ণয়কই নাকি, মানে একটা সারি পুরোটাই 0, তাহলে ডিরেক্ট এর মানটা বসাই দিবা 0। বুঝছো কেমনে 0 হইলো? এই উপাদানকে যদি নাও, আমরা যেভাবে আসলে নির্ণয় করি একটু আগে দেখলাম, তুমি এই উপাদানকে নিলা, তারপর কি করবা, এই উপাদান যে সারিতে যে কলামে আছে এখানে বসাবা, তারপর মাইনাস দিবা, তারপর এই উপাদানকে নিবা, তারপর উপাদানগুলো বসাবা, প্লাস দিবা, যেভাবে আমরা আগের ম্যাথগুলো করলাম। মানে এই 0-র সাথে এগুলো কি গুণ আকারে না, 0-র সাথে গুণ করলে 0, আবার এই 0-র সাথে এগুলো গুণ আকারে 0 -0, আর এখানে প্লাস কি এই 0-র সাথে এগুলো যাই আসুক এর মান একটা তো আসবে 0, তাহলে প্রত্যেকটাই 0। তাহলে এই নির্ণয়টার মান কত 0 না? তাহলে নির্ণয় করার দরকার আছে? তুমি জাস্ট বসাই দেবা, যদি দেখো আর কি, মানে এভাবেও কিন্তু থাকতে পারে। কিভাবে ভাইয়া? এভাবেও কিন্তু থাকতে পারতো, 1 2 3 4 6 7 এরকম থাকতে পারতো। যেটাই থাক, সারিতে থাক আর কলামে থাক 0 আর কি, পুরা সারিতে বা পুরা কলাম। যদি দুইটা থাকে না, সাপোজ এইটা থাকলো 2 3 আর সামথিং কিছু, বুঝছো, তাহলে কিন্তু হইতো না আর কি। বুঝছো, পুরা সারি বা পুরা কলামে কোনো নির্ণয়কের যদি থাকে 0, তাহলে সেই নির্ণয়কটার মান ডিরেক্টলি বসে দেওয়া হচ্ছে 0, এটাই হচ্ছে একটা শর্ত। আর একটা শর্ত আছে, সেটা কি ভাইয়া? আর একটা শর্ত কি নিয়ে আসলা? আমি ওই যে তুমি একটা কাজ করো, ওইটা নিয়ে যাও, বা একটু পানি ওখানে চিনি আছে দিয়ে বসা যাবে, যেভাবে রান্না করে। আমি একটু পরে যাচ্ছি, যদি না পারো আমি যাচ্ছি, সমস্যা। হ্যাঁ ওটা হবে কখন ভাত? আচ্ছা দেখো, তো আর একটা শর্ত কি, একটা শর্ত দেখলাম যে 0 আর কি। আর একটা শর্ত কি ভাইয়া? যদি কোনো নির্ণয়ক বা নির্ণয়কের কলাম সংখ্যা বা সারি সংখ্যা, দুইটা কলাম সংখ্যা বা দুইটা সারি সংখ্যা দেখতে একই রকম হয়। যেমন কিরকম ভাইয়া? দুইটা নির্ণয়কে আগে দিই, যেমন 1 1 1 2 3 0 1 1 1, আর একটা নির্ণয়ক দিলাম এটা 1 2 3 1 1 3 1 0 1। একটু লক্ষ্য করো, এখানে এই যে 1 নম্বর যে সারির উপাদানগুলো এবং 3 নম্বর যে সারির উপাদানগুলো দেখতে কি একই না? যদি এইরকম কোনো নির্ণয়ক পাও, ডিরেক্টলি বসে দেবা 0, এখানে আর কোনো কথা নেই। এখন আসো, এখানে 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম 3 নম্বর কলামে উপাদান দেখতে সেম না, যদি এরকম পাও ডিরেক্টলি বসে দেবা 0। এই দুটো শর্ত অবশ্যই মনে রাখবা। তোমাদের প্রমাণগুলো করতে গেলে এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। যখন প্রমাণ করতে যাবা তখন এই ছোট ছোট জিনিসগুলো মাথায় থাকতে হবে তোমাদের।
যে একটা প্রমাণ করতেছো, প্রমাণটা বড় প্রমাণ, ছোটোভাবে যদি করতে চাও তাহলে আমরা চেষ্টা করি কি একটা সারি সংখ্যা বা একটা কলাম সংখ্যা বা দুইটা সারি সংখ্যা যোগ বিয়োগ করে আমরা একই আনার ট্রাই করি বা জিরো বানার ট্রাই করি। যদি আমরা কোনোভাবে উপাদানগুলো জিরো করতে পারি তাহলে অ্যান্সার তো ডিরেক্ট জিরো হচ্ছে। তো এখানে দেখো অ্যান্সারটা আসলে কেন জিরো হয়, তো একটু লক্ষ্য করো, এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। যদি তুমি 1 নাম্বার সারিতে 3 নাম্বার সারিটা আনে বিয়োগ করে দাও তাহলে আসলে কীরকম হয় একটু লক্ষ্য করো তো। তাহলে একটু লক্ষ্য করো, এই যে 3 নাম্বার সারিটা আমি 1 নাম্বার সারিতে বিয়োগ করে দেব, এই উপাদানটা এখানে আনি বিয়োগ করে দিলাম, আবার এই উপাদানটা এখানে আনি বিয়োগ করে দিলাম, এই উপাদানটা এখানে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম, আর বাকি উপাদানগুলো যা ছিল তাই যেমন ছিল তেমনই রাখলাম। হ্যাঁ, শুধু একটা কাজই করলাম, আমি পারি করতে। তুমি শুধু এই দুইটা উপাদান এখানে বিয়োগ করে দিলেও কিন্তু হবে না, তোমাকে যে সারিটা উপরে নিয়ে বিয়োগ করবা পুরা সারির উপাদানগুলো নিয়ে বিয়োগ করতে হবে, এটা জাস্ট মাথায় রাখবা। তো এগুলো হচ্ছে নির্ণয়ের নিয়ম আর কি। তো এখন একটু ক্যালকুলেশন করলে 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে, 1 থেকে 1 বাদ দিলে 0 0। তাহলে দেখো তো একটা সারির পুরা উপাদান কি দেখতে 0 না? তাহলে আমি তো ফার্স্টেই বললাম যে আনসার কি 0। তো এই জন্য আমি বলছি কি যদি তুমি একই উপাদান দেখো ডিরেক্ট বসে দিবা, একটা সারি 3 নম্বর সারি 1 নম্বর সারি 3 নম্বর সারি দুইটা সারির উপাদান দেখতে একই, এই জন্য আমি ডিরেক্ট অ্যান্সার বসা দিচ্ছি 0। বাকিটা এটার ক্ষেত্রেও এটাই। তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। তো এগুলো যখন আমরা প্রমাণ করব অবশ্যই তোমাদের মাথায় মানে রাখতে হবে আর কি, এই জিনিসগুলো লাগবে। আমি যখন করাবো শর্ট করে প্রমাণগুলো তখন আমি এই কাজগুলোই করে শর্ট করব, একটা ম্যাথকে 0 করার ট্রাই করব। আচ্ছা, এবার আসো অনুরাশি সহগুণক কিভাবে করতে হয়। তো অনুরাশি সহগুণক এটা ক্লিয়ার, অনুরাশি সহগুণক এখন ক্লিয়ার হয় নাই, যদিও আমরা এখন অনুরাশি সহগুণকটা দেখব। তো অনুরাশি সহগুণকগুলো তোমাদের আসলে বইয়ে কিভাবে থাকবে, আমি যদি একটা দিয়েই করাই যতগুলো অনুরাশি সহগুণকের ম্যাথ আছে পৃথিবীতে সবগুলোই তোমরা করতে পারবা। সেটা দেখো, তো তোমাদের বইয়ে থাকবে যে এরকম -1 2 3 4 5 -0 সরি -0 হয় -1 -2 0 1 এইরকম একটা তোমাদের কি দিবে নির্ণায়ক। এটা কি দেখতে কি নির্ণায়ক না? তো এই নির্ণায়ক দিয়ে বলবে যে এই নির্ণায়কটার যে কোনো একটা উপাদান বা একটা ইন্ডিকেট করেই দিল যে 5 উপাদান, এই নির্ণায়কের 5 উপাদানের এই যে উপাদান বলতেছি না এগুলো একটা সুন্দর নাম আছে, এলিমেন্ট বা ভুক্তি। তো মাথা রাখবা ভুক্তি, এই উপাদানগুলোর নাম কি ভুক্তি। দেখতে কীরকম মানে শুনতে কীরকম আর কি ভুক্তি, বা ইংলিশ হচ্ছে এলিমেন্ট। আচ্ছা যাই হোক, তো 5 উপাদান এর অনুরাশি এবং সহগুণক বাইর করো। প্রশ্ন এরকম থাকবে 5 উপাদান হতে পারে 3 উপাদান এভাবে বলতে পারে, বুঝছো? বা নির্ণায়কটা এরকমও থাকতে পারতো A1 A2 A3 B1 B2 B3। একবারে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি C1 C2 C3। তো নির্ণয় কিন্তু আমি বলছি যে সংখ্যা দিয়েও হতে পারে, আবার এই যে ABC এগুলো দিয়েও হতে পারে। তো এই দুই প্রকারেরই থাকতে পারে, এখানে AB জায়গায় XYও থাকতে পারতো Z। তো যাই হোক, আমরা এটাও শিখবো এটাও শিখবো। তো এখান থেকে তোমাদের প্রশ্নে বলবে যে কোনো একটা উপাদান বলবে, আমি বললাম যে মনে করো 5 বা থাকতে পারে 6 1 বা 0 এরকম। তো আমি প্রশ্নে দিলাম যে মনে করো 5 উপাদানের অনুরাশি এবং সহগুণক বাইর করো। দুইটা কথাই বলবে, বুঝছো? গুণক বাইর করো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসি অনুরাশিটা আসলে কি দেখো। তো কোন উপাদানের অনুরাশি বলছে প্রশ্নে? 5 উপাদান। 5 উপাদানের সুন্দর করে লিখতে হবে, উপাদানের অনুরাশি আগে তারপর সহগুণকে যাই। অনুরাশিটা আগে বার করা শেখো তারপর সহগুণক। অনুরাশি, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আসি 5 উপাদানের সহগুণক। এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা সহগুণক। আচ্ছা দেখো, তো অনুরাশিটা আসলে কি? তো এইভাবে লেখার পর একটা ব্র্যাকেট দিবা, মানে একটা ঘর আট করবা আর কি, ছক। যাই হোক, তো আট করার পর এই যে উপাদানটা তোমার অনুরাশি বার করতে বলবে সেই উপাদানটা দেখবা কোথায় আছে, নির্ণয়কটায় বলবো যে ভাই এই যে মাঝে আছে। তো এই উপাদানটা যে সারিতে আছে যে কলামে আছে সেই জিনিসগুলোকে বাদ দিবা। এই সারিতে আছে
মানে 2 নম্বর সারি, 2 নম্বর সারিতে আছে, এইটাকে কি করবা, ক্লোজ করে দিবা। এবং এই উপাদানটা 2 নম্বর কলামে আছে, এই কলামটাকেও ক্লোজ করে দিবা। তো তুমি যদি এটাকেও ক্লোজ করে দাও তাহলে উপাদান আর বাকি থাকতেছে কি ভাইয়া, -1, আর এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে কি -2, আর এখানে থাকতেছে 1। এইভাবে লিখে দিবা। তারপর এখন সাধারণ ক্যালকুলেশন যেটা আড়াআড়ি গুণ, -1 আর 1 গুণ করলে কি হয়, -1 আজীবনের জন্য একটা মাইনাস, -2 আর 3, বা 3 আর -2 গুণ করলে হচ্ছে -6। তাহলে -6 আর এখানে আগে থেকে একটা মাইনাস আছে, মানে সূত্রে বা আজীবনের জন্য যেটা মাইনাস যারা আবিষ্কার করছে যেটা দিয়ে গেছে আর কি। তো সেই মাইনাস আর এখানে -6, তাহলে মাইনাসে মাইনাসে +6, ক্যালকুলেশন করলে হচ্ছে -5। এটা হচ্ছে কি সহগুণক, সরি অনুরাশি নির্ণয় করার বা নিয়ম আর কি। এটা হচ্ছে অনুরাশির অ্যান্সার। 5 উপাদানের -5 অ্যান্সার, সরি 5 উপাদানের অনুরাশির অ্যান্সার হচ্ছে -5। ক্যালকুলেশন করলো অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার অনুরাশি মনে করো বললো যে A2-র অনুরাশি বের করো। কি বললো ভাইয়া, A2, এই যে এখানে এটা যেহেতু বললাম, তো মনে করো A2 উপাদানের অনুরাশি বের করো। এটার ক্ষেত্রে এটা একটু মিশাই দিই, এগুলো ক্লিয়ার হয়েছে, যেহেতু ক্লাসটা আবার রিপিট করে দেখতে পারবা সেহেতু আমি মিশাই দিলাম। তো এবার এইটার ক্ষেত্রে দেখো, এই যে নির্ণয়টার ক্ষেত্রে দেখো বলছে যে প্রশ্নে বলছে A2 অনুরাশি, A2 উপাদানে অনুরাশি বের করো, A2 উপাদানে অনুরাশি বের করো। একটা ঘর দিবা, এই উপাদানটা এই সারিতে আছে, এই কলামে আছে, এই জিনিসগুলোকে বাদ দিলাম, তাহলে থাকবে কি B1 B3, এবং থাকবে কি C1 C3। তাহলে এখন আড়াআড়ি গুণ, B1 আর C3 গুণ করলে কি হবে, B1 C3 হবে, আজীবনের জন্য একটা মাইনাস, আর B3 আর C1, B3 আর C1 গুণ করলে কি হবে, B3 C1। এটা হচ্ছে কি অ্যান্সার, এটার ক্ষেত্রে অ্যান্সার। বুঝছো, সহজ না জিনিসগুলো। এখন আসো সহগুণক, এখন আসো কি সহগুণক। সহগুণকের ক্ষেত্রেও একটা কি দিবা, ঘর আট করবা, ঘর আট করবা। কিন্তু সহগুণক বলতে আসলে একটু ইমাজিন করো তো, সহগুণক জাস্ট মাথায় রাখবা যে চিহ্ন সহ, যখন সহগুণক বাইর করবা জাস্ট মাথায় রাখবা যে চিহ্ন সহ, চিহ্ন সহ। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলেই ক্লিয়ার। চিহ্ন সহ সহগুণক বলতে হচ্ছে চিহ্ন সহ। এখন চিহ্নটা আসলে কি ভাইয়া, এখন চিহ্নটা হচ্ছে এই যে ছকটা যে আমি তোমাদের মিশাই দিলাম না, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই ছকের চিহ্ন বসাতে হবে। যে উপাদানটা নির্ণয় করবে ওই উপাদানটার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে, সামনে বলতে এই ছকে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে বসাতে হবে। বা তুমি চাইলে এই সূত্রটাও এখানে বসাতে পারো, -1 যদিও জায়গা নেই, সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা, এই সূত্রটা বসালেও তোমাদের হবে। আচ্ছা দেখো, দুইটা দিয়ে আমি শেখাচ্ছি। 5 উপাদানটা যে সারি যে কলামে আছে ওই উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো আগে লিখবা। -1 3 -2, মানে অনুরাশি যেভাবে নির্ণয় করলা সেম কাহিনীটাই এখানে করবা আগে, জাস্ট এখানে একটা অ্যাড করতে হবে চিহ্ন। তো এখন কথা হচ্ছে ভাই চিহ্নটা এখানে কি বসাবো, এই জায়গায় কিন্তু ফাঁক রাখছি। হ্যাঁ, এই 5 উপাদানটা কোন জায়গায় আছে, মাঝে আছে না, এই মাঝের চিহ্নটা কি বলো তো, প্লাস, এই যে প্লাসটা দিয়ে দিবা জাস্ট। বা তুমি যদি চাও যে না এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে সূত্র দিয়ে একটু ক্যালকুলেশন করবা। দেখো সারি, এই উপাদানটা কোন সারি, বলবো যে ভাইয়া 2 নম্বর সারি, প্লাস কোন কলামে, 2 নম্বর কলাম, তাহলে 2 2 যোগ করলে হচ্ছে 4, তাহলে -1 উপর যদি 4 দাও জোর সংখ্যা মানে কি প্লাসে আসতেছে, এই জন্য এখানে প্লাস হয়েছে। আশা করি ক্লিয়ার। তো এখন জাস্ট কি করবা, নির্ণয় করে দিবা। হ্যাঁ, এই যে -1 আর 1, এখানে -1 আর 1 গুণ করলে হচ্ছে -1, আজীবনের জন্য মাইনাস, এখানে হচ্ছে -3, মানে -6, -7 হচ্ছে +6, ক্যালকুলেশন করলে হচ্ছে -5। ওই অ্যান্সার কিন্তু দেখো ঘুরুলটি ওই যে প্রথমে যেটা বার করলাম ওইটা -5 আসলো, এখানেও কিন্তু -5 হলো। যদি অন্য উপাদান দিত তখন কিন্তু অ্যান্সারটা অন্য আসতো। এমনভাবে এখানে আমি তৈরি করছি যে অ্যান্সার কিন্তু সেমই আসছে, বুঝছো, সেমও হতে পারে, সমস্যা নেই, এই ভয় কার কিচ্ছু নেই। আচ্ছা, যদি মনে করো উপাদান, এবার মনে করো উপাদান দিলাম এই 0টা, বা 0 না দিয়ে আমি দিলাম মনে করো এই 2 উপাদানটার সহগুণক বের করো, অনুরাশি পাবা সহগুণক। তাহলে আগে কি করবো, ছক দিবা, 2 উপাদানটা যে সারিতে যে কলামে আছে ওই জিনিসগুলোকে বাদ দিবা। এই 2 উপাদানটা এই সারিতে আছে এটা বাদ, এই কলামে আছে এটা বাদ, তাহলে বাকি উপাদান থাকবে 4 -1 4 -1 -2 1।
তো এখন কথা হচ্ছে ভাইয়া চিহ্ন সহ, সহগুণক বলতে চিহ্ন সহ, এখানে সামনে চিহ্ন কি বসাবো? তো 2 কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। এই জায়গায় চিহ্নটা কি দেখো তো, মাইনাস মাইনাস বসিয়ে দিবা। বা তুমি যদি বলো যে ভাইয়া আমরা সূত্রটা দিয়ে করি, -1 উপর সারি সংখ্যা কত, 1 নম্বর সারি প্লাস কলাম সংখ্যা কত, 2 নম্বর কলাম, 1 আর 2 কত হয় 3, বিজোড় সংখ্যা, মাইনাসের উপর বিজোড় সংখ্যা মাইনাস। তাহলে অ্যান্সার কি হবে, মাইনাস দিবা আগে, তারপর 4 1 কি কত 4, আজীবনের জন্য একটা মাইনাস আগে দিবা। এই চিহ্নগুলো ভুল করা যাবে না। -2 বা -1 আর -2 গুণগুলো হচ্ছে -1 হচ্ছে প্লাস 2 কে 2, তার মানে কি 2। তাহলে এখন 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে অ্যান্সার কত -2। অ্যান্সার কি -2। আশা করি ক্লিয়ার। তো অনুরূপী সহগুণক আশা করি ক্লিয়ার তোমাদের মাঝে। তো এই সংখ্যা দিয়ে আমরা করলাম। এখন আসো এই যে ABCD দেখতেছো, এগুলো দিয়ে মনে করো তোমাদের বললো কি A2 উপাদানের সহগুণক। হ্যাঁ, তো চিহ্ন সহ আবারও তো সেম কাহিনীগুলোই করবা। আগে এই উপাদানটা যে সারিতে যে কলামে থাকবে ওগুলোকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো লিখবা। সহগুণকের ক্ষেত্রে জাস্ট চিহ্নটা অ্যাপ্লাই করবা। তো এই উপাদানটা, যে উপাদানটা সহগুণক বাড়ি করতে বলছে, সেই উপাদানটার চিহ্নটা আসলে কি, সেই উপাদানটা কোথায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় চিহ্ন কি দেখো তো ভাইয়া, মাইনাস না, মাইনাস বসে দিবা। আশা করি ক্লিয়ার। তো এখন ক্যালকুলেশন করে দিবা, এই যে B1 C3 আজীবনের জন্য মাইনাস B3 C1। তো এখন এই মাইনাসটা এদের সাথে গুণ করে দিলে কি -B1 C3, মাইনাসে মাইনাস এখানে কি প্লাস B3 C1। বা বইয়ে এইভাবেও তোমাদের থাকতে পারে সাজায় গোছায় দিয়ে, যে প্লাসটাকে আগে সামনে লিখছে B3 C1, মাইনাসটাকে পরে লিখছে B1 C3। তুমি এখানে অ্যান্সার দিলেও হবে, এখানে অ্যান্সার দিলেও হবে, সমস্যা নেই। তো এখান থেকে আর কি আশা করি তোমাদের এই যে নির্ণয় ম্যাট্রিক্স সম্পর্কে যে জিনিসটা তোমাদের আর কি ধারণাটা, সেই ধারণাটা আশা করি ক্লিয়ার। তো সেখান থেকে আসলে নির্ণয়টা তোমাদের বইয়ে আসলে কেন আগে দিছে এটাও ক্লিয়ার আশা করি। কারণ ম্যাট্রিক্সটা যদিও আগে আবিষ্কার হয়েছে, কিন্তু ম্যাট্রিক্সটা সমাধান করতে গেলে তোমাদের নির্ণয়কের প্রয়োজন হচ্ছে আর কি। এই জন্য নির্ণয়কটা তোমাদের ডিপ্লোমার বইয়ে আগে দিয়ে দিছে, বুঝছো? তো সেমভাবে আরেকটা কাহিনী আছে। কাহিনী বলতে কি, দেখো তোমরা যারা 5-6 অধ্যায় করছো বিন্যাস সমাবেশ, সেখানে কিন্তু বিন্যাসটা আগে দিয়ে রাখছে, সমাবেশটা পরে। কিন্তু সমাবেশ কিন্তু আগে আবিষ্কার হয়েছে। আমি বলবো যে ভাইয়া একটা কেমনি হলো? তো ছোটোখাটো যদি একটা উদাহরণ দেই, যে তোমরা ক্লাস 6-7 বা 1-2-3 যেখানেই হোক, আমিও করেছিলাম অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি করার ক্ষেত্রে স্কুলে কি হয় আসলে, তো আমরা কি করছিলাম যে আগে সবাই মাঠে রুম থেকে বাইরে হয়ে আগে এক জায়গায় জড়ো হই, এক জায়গায় হই না, রুম থেকে সবাই বাইরে হয়ে কি ডিরেক্ট লাইন কিন্তু হয়েছিলাম না, সবাই আগে জড়ো হইতাম, তারপর একটু গল্প গুজব করতাম, স্যার আসে কি লাইন করে দিত। তো ফার্স্ট অফ অল কাজটা আমরা কি করি, আগে জড়ো হই, তো একত্রে হইলা সবাই মিলে, এটাই হচ্ছে কি সমাবেশ। আর যখন স্যার আসে মেয়েদেরকে আলাদা, ছেলেদেরকে আলাদা, প্রথমে ছোট তারপর বড়, পেছনে বড় যেন দেখতে পারে। তো এই লাইন করে দিল, এটা হচ্ছে বিন্যাস। ভাগ করে দিল, আলাদা আলাদা করে দিল, এটা হচ্ছে বিন্যাস। তো কি বুঝলা, সমাবেশটা আগে না, সবাই আগে জড়ো হয়েছে, তো সমাবেশটা আগে। তো যখন আমরা করব এই বিষয়ে তখন আলোচনা হবে। যাই হোক, এখন আমরা যেটা দরকার বা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমাদের বাকি আছে 1 অধ্যায় থেকে প্রমাণ এবং ক্রেমার্সের রুলস। আর ছোটোখাটো যে বিষয়গুলো যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, তোমরা আগে ভাগে আমাকে মেসেঞ্জারে করবা বা গ্রুপে পোস্ট করে দিবা বা কমেন্ট করবা, তখন আমরা নেক্সট ক্লাসে সেই জিনিসগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, বুঝছো? আর এই নোটসগুলো মনে হয় দেওয়া হয় নাই, আছে, আমি যদি মেসেঞ্জার গ্রুপে বলো আমি তোমাদের ওখানে দিয়ে দেবো। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।